আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন। রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। কি কারণে মনে করছি প্রিয় দর্শক, আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জন্মস্ব লগ্ন থেকে সে জন্মসূত্রেই বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান। আবার দেখেন এখানে কিন্তু নাজিউর রহমান মঞ্জু, আন্দাবিল রহমান পার্থর বাবাও কিন্তু তার আত্মীয় শ্বশুরবাড়ির দিক থেকে। এবং এই যে আন্দাবিল রহমান পার্থ হইচই করে বড় বড় কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বলেছিল এত বছর, আর বিএনপি চেয়ারপারসনের সাথে বসে কফি খাচ্ছেন, মুস্কি মুস্কি হেসে হেসে ছবি উঠাতেন, এই আন্দাবিল রহমান পার্থ কিন্তু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, সেই আওয়ামী লীগেরই জন্মসূত্রের সন্তান। তার শ্বশুর তার শালা দুজনই কিন্তু সংসদে দীর্ঘ সময় এমপি ছিল, কিন্তু আজকে তার শ্বশুর বা শালা কোথায় আছে, আন্দাবিল রহমান পার্থই বা কোথায় লুকিয়ে রাখছে, বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট। আমরা অনেকে বলছি না, কেন বলছি না? আন্দাবিল রহমান পার্থ 4 দলীয় জোটের অংশীদার, এই সেই, মানে এভাবেই কিন্তু আমাদের ভিতরে আছে। নামক কোনো আলাদা অন্য কোনো গ্রহ থেকে অন্য কোনো মানুষ আসে, হয় না। ভারতীয় বাংলাদেশের ঘরে ঘরে কিভাবে গিয়েছে প্রিয় দর্শক, এভাবেই ঘরে ঘরে ভারতীয় অবস্থান করছে। আর আন্দাবিল রহমান পার্থ ওদিক থেকে সেনাপ্রধানের খুব ক্লোজ, নিকটতম, দুইজনেরই শ্বশুরবাড়ির আত্মীয়, একে অপরে সম্পর্কটা ভাইরা ভাই। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়কালটা খুব ঘনিয়ে আসছে। তার চাকরি জীবন শেষ হবে, সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে, কিন্তু তাড়াহুড়া করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে। এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক, যা দিয়ে হোক, আওয়ামী লীগকে যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে, আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা। এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই, এবং একক ছাতা হিসাবে উনিই আছেন। আর ওনার কারণেই হয়তোবা আরও কিছু মানুষ ওনার আশেপাশে ঘুরঘুর করে আওয়ামী লীগের। প্রিয় দর্শক, আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনো দেশে আছে। শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে। আমি খুব শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে, এবং তিনি আছেন বাংলাদেশে খুব আরাম আয়েশেই আছেন, ভালো পয়সা কড়ি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতায় উনি বাংলাদেশে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আমি সেই কারণেই বলছি, কি অন্য কোনো গ্রহের একটা জিনিস, ফেরেস্তা না জিন না ইবলিশ না অন্য কিছু না, হলো আমার আপনার মতনই যারা রাজনীতি করে, যারা সমালোচনা করে, যারা সাংবাদিকতা করে, যারা বিভিন্ন পেশার মানুষের ভিতরে তাদের সন্তান বাচ্চা ফুটিয়ে কিছু কিছু পাখি আছে না যে ডেলি বাচ্চা দেয়, কিছু কিছু মানে পোকামাকড় আছে না প্রতিদিন অনেক শত শত বাচ্চা জন্ম দেয়, এই হইল বাচ্চা জন্ম দেয়। আর বাচ্চা জন্ম দিতে দিতে এখন সাংবাদিক ইলিয়াস ভাই তো একেবারে জামাতের গড়েও আছে বলে ফেলেছেন। তো বিএনপির গড়ে আছে, সকল দলের মতের গড়ে আছে। আর সেটার খুব নিয়ন্ত্রণের চাবিকাঠিটা মানে বাংলাদেশের হেডকোয়ার্টারের যে নিয়ন্ত্রণটা, যে সাহস নিয়ে তারা কাজ করে, সেই সাহসটা জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে। আর জেনারেল ওয়াকারুজ্জামান একটা ফন্দি দিয়েছে বিএনপিকে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন হলে আপনাদের জনপ্রিয়তা থাকতে থাকতে আপনারা নির্বাচিত হবেন, আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে। সেই কারণে মানে সেনা প্রধানের ওই হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনে বিএনপি সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আরেকটা খায়েশ আছে, সেই খায়েশটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে, তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস
তাকে আবার 3 বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন, কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবেন না সে 100% শিওর। সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে। পরবর্তী যে যোগ্য বিশ্বস্ত ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। কিন্তু যদি অন্য কেউ সরকার হয় তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 3 বছরের জন্য আবার এক্সটেনশন করে আরও 3 বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে। আর সেই সুযোগটাই হয়তোবা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারের কাছ থেকে তিনি নিবেন। নিলে ওই 3 বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি 5 বছর যদি উনি সেনাপ্রধান, আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও টোটাল 5 বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে প্রয়োজনে উনি সেনাপ্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী লীগের একটা বড় মাপের দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন, যেহেতু এটা আওয়ামী লীগটা ওনার শ্বশুরবাড়ির দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল। প্রিয় দর্শক, সেনাপ্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, সে নির্বাচন করেন। আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা থাকে প্রধানমন্ত্রীর হাতে, আর বর্তমানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান থাকেন, যে চলে যাবেন, সে নির্বাচন করে যান পরবর্তী সেনাপ্রধান পাকিস্তানে কে হবে। সরকারের কাছে সেটা কোনো ধরনের পাওয়ার নাই। পাকিস্তানের রানিং সেনাপ্রধানই নির্বাচন করে পরের সেনাপ্রধান কে হবে আর সেটা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রী জাস্ট ওই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাইন নিয়ে সেটা আবার সেনাপ্রধানকে দিয়ে দেন। আর বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় দেশের রাষ্ট্রপ্রধান, যিনি প্রধানমন্ত্রী, তার মাধ্যমে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যার আছে তার মাধ্যমে। তো প্রতিরক্ষা মন্ত্রী আর আলাদা হয় না বাংলাদেশে, সেটা প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর হাতে রাখেন, এখন বর্তমানে প্রধান উপদেষ্টার হাতে আছে। তাই বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচন হয় বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই, যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে থাকেন তিনি দায়িত্ব দেন যে কতজন সিনিয়র আছে, সম্ভাবনাময় সেনাপ্রধান হওয়ার মতন আছে 5 জন 7 জনের নামের লিস্ট দিতে। তখন তারা এই নামের লিস্টটা দেন। নামের লিস্টটা যখন দেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তখন এই গোয়েন্দা সংস্থাগুলা 5 জনের নাম দিল, 7 জনের নাম দিল, তখন গোয়েন্দা সংস্থার ওদেরকে রাষ্ট্রের প্রধান জিজ্ঞাসা করে, তুমি যে তার নামটা দিলা তার নাম কারণ কি, তাদের কি যোগ্যতা আছে কি অযোগ্যতা আছে। তখন এই কারণ দোষিয়ে প্রত্যেকটা সংস্থা থেকে সংস্থার প্রধান একটা করে লেটার দে, প্রত্যেকের বিবরণী দে, লাইফ জীবন হিস্টোরি দে। তারপরে আবার রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর যে রুলসে তাদের চাকরি জীবন থেকে শুরু করে সেই দিন পর্যন্ত তাদের গুডনেস কি আছে, ব্যাডনেস কি আছে, সেই হিস্টোরিটা দেখেন। ওই হিস্টোরি দেখে আর গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলা দেখে তারপরে উনি বিবেচনা করেন এই 5 জন থেকে কাকে নেওয়া যা বা এই 7 জন থেকে কাকে সেনাপ্রধান বানানো যা। তাই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেনাপ্রধান বানান বাংলাদেশে। তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেনাপ্রধান বানাবেন ওয়াকারুজ্জামানের পরে একজন ভারত বিরোধী মানুষকে। এই বিষয়টা ভারতও জানে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও জানে, আওয়ামী লীগের শেখ হাসিনাও জানে, সবাই জানে। কিন্তু ওয়াকারুজ্জামান এখন কিছু খেলা খেলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছেন, পাশে শক্তি দেখাবেন এবং এইভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে সবার সাথে আছেন, এরকম একটা পরিবেশ উনি তৈরি করার জন্য সবার তলে তলে সবার সাথে সুসম্পর্ক করার জন্য চেষ্টা করছেন। এর সর্বশেষ বহিঃপ্রকাশ হলো বেগম খালেদা জিয়া যেদিন লন্ডন আসবেন তার 2 দিন আগে উনি ওনার ওয়াইফকে নিয়ে সেনাপ্রধান দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে। খালেদা জিয়াকে কি প্রতিশ্রুতি দিয়েছেন, কি বলেছেন,
এটা কি বলেছেন যে আপনারা আগামীতে সরকার গঠন করবেন আর আমি সেনাপ্রধান হিসাবে আপনাদের পাশে থাকব এবং আপনাদেরকে কন্টিনিউ সার্ভিস দেব। বিভিন্ন ধরনের কথা আলোচনা আমরা করতে পারি। এই সেনাপ্রধান এবং ওনার শ্বশুর মুস্তাফিজুর রহমান সাহেব ছিলেন সেনাপ্রধান। তাদের দুইজনের সময়ই বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছে। কখনো এই পরিবার বা এই হাসিনার আমলের সেনাপ্রধানদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা, কোনো ধরনের কোনো কিছু পাননি, বরঞ্চ তার ক্যান্টনমেন্টের বাড়িটি হারিয়েছেন এই সেনাবাহিনীর সেনাপ্রধানের মাধ্যমে। কিন্তু ওয়াকারুজ্জামানের হাতে খালেদা জিয়া বাড়ি হারান নাই, কিন্তু অনেক আগে হারিয়েছেন। প্রিয় দর্শক, সেই কারণে আমি বলছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন একটা ভালো পোয়াবারু অবস্থায় বাংলাদেশে আছে, প্রত্যেকের কাছে যাচ্ছে, প্রত্যেকের সাথে যোগাযোগ মেনটেন হচ্ছে এবং তিনি পরবর্তীতে বাংলাদেশকে ভারতের হাতে তো তুলে দিতে পারবেন না, কিন্তু ভারতের পক্ষে ওকালতির জন্য যথেষ্ট সর্বদিক থেকে সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগকে পুনর্বহালের জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর যদি এই সেনাপ্রধান থাকা অবস্থায় বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়, তাহলে উনি যে করে হোক আওয়ামী লীগের অন্তত 50 জনকে এমপি বানাবেন, বিএনপির ভিতরে ঢুকিয়ে হোক, অন্য কোনো দলের ভিতরে ঢুকিয়ে হোক, তারপরে টাকা পয়সা খরচ করে হোক, যেইভাবে হোক, আমরা সর্বশেষ বিএনপি যে নির্বাচনে হেরে আর কোনোদিন সংসদে সরকার গঠন করতে পারে নাই, সেটা হলো 2008 সালের নির্বাচন। সেই 8 সালের নির্বাচনটা বাহির দিয়ে যেরকম পরিষ্কার ছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু ভিতর দিয়ে বিএনপি যে 30-35টা সিট পাবে সেই কথা বিএনপি ভাবতে পারে নাই। অনুরূপ এবারও যদি এই সেনাপ্রধান থাকা অবস্থায় আগের সিস্টেমে, আগের রেওয়াজে নির্বাচন হয়, তাহলে বিএনপি হয়তোবা সরকার গঠন করবে, কিন্তু ঘরের ভিতরেই বেড়া কাটার জন্য ইঁদুর থেকে যাবে, আর এই ইঁদুর কিন্তু বিএনপিকে শান্তিতে থাকতে দিবে না। আশা করি কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।